আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ একটা ইন্টারেস্টিং আর বলতে গেলে সবসময় চর্চায় থাকা একটা বিতর্ক নিয়ে কথা বলবো। সেটা হলো শাসন ব্যবস্থায় আসলে কোনটা বেশি দরকার, স্পিড মানে গতি নাকি স্ট্যাবিলিটি মানে স্থিতিশীলতা। বিশেষ করে আমাদের ভারতের মতো বিশাল দেশের প্রেক্ষাপটে গণতন্ত্র আর একনায়কতন্ত্রের এই যে চিরস্থায়ী বিতর্ক, আজ আমরা তার একদম গভীরে যাব। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন ডেমোক্রেসিতে কেন এত সময় লাগে আর ডিক্টেটরশিপে কেন কাজ এত দ্রুত হয় বলে মনে হয়? চলুন আজ এই পুরো ব্যাপারটার জট ছাড়ানো যাক। আমাদের আজকের আলোচনার ধাপগুলো খুব সিম্পল। প্রথমে আমরা দেখব দ্য ডিক্টেটরশিপ টেম্পটেশন বা একনায়কতন্ত্রের প্রতি এই যে একটা অদ্ভুত মোহ, সেটার কারণ কি। তারপর জানব এর পেছনের রক্তক্ষয়ী ইতিহাস। এরপর আমরা বুঝব কিভাবে গণতন্ত্রে ধীরে ধীরে মৃত্যু ঘটে, কিভাবে নির্বাচনের নামে একটা মায়া তৈরি করা হয়, আর সবশেষে কেন ভারতের নিজস্ব ডেমোগ্রাফিতে গণতন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, দ্য ডিক্টেটরশিপ টেম্পটেশন। গণতান্ত্রিক ব্যবস্থার ওই চেনা হতাশাগুলোর কারণে কিন্তু এই মোহটা তৈরি হয়। একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, ভারতের কি সত্যি একজন ডিক্টেটর বা একনায়ক দরকার? মানে এই যে সরকারি কাজের দীর্ঘসূত্রিতা, একটা পলিসি পাশ হতে বছরের পর বছর লেগে যাওয়া আর সারাক্ষণ রাজনৈতিক তরজা, এসব দেখে অনেকেই হতাশ হয়ে ভাবেন, ধুর, একজন স্ট্রংম্যান লিডার থাকলে হয়তো ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যেত। আর এই বিষয়টা কিন্তু দারুণভাবে একটা পার্থক্য তুলে ধরে। একদিকে আমরা গণতন্ত্রকে দেখছি যেটা ভীষণ ধীরগতির, অনেক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত আর শুধুই যেন বিতর্কের আখড়া। অন্যদিকে আপনি যদি আধুনিক চীন বা লি কুয়ান ইউর সিঙ্গাপুরের দিকে তাকান, তখন মনে হবে ডিক্টেটরশিপ বা অথরিটেরিয়ান শাসন তো বেশ ফাস্ট, ভীষণ এফিশিয়েন্ট আর ডিসাইসিভ। সিঙ্গাপুর যেভাবে চোখের পলকে একটা গরিব পোর্ট সিটি থেকে উন্নত দেশে পরিণত হলো, সেটা দেখে এই ধারণাটা তো আরও স্ট্রং হয়, তাই না? আর সাধারণ মানুষের এই ফ্রাস্ট্রেশন কিন্তু একদম অমূলক নয়। কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ধরুন, নয়ডায় চরম সরকারি অবহেলার কারণে একজন আইটি ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু, কিংবা জব্বলপুর আর বৃন্দাবনের সেই ভয়াবহ নৌকাডুবি, অথবা মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে এত এত মানুষের প্রাণহানি। এই প্রত্যেকটা ঘটনার মূলে কি আছে জানেন? জিরো অ্যাকাউন্টেবিলিটি, মানে কারোর কোনো জবাবদিহি নেই। যখন সিস্টেমের ভেতরে এতটা গাফিলতি থাকে আর কাউকেই শাস্তি দেওয়া যায় না, তখন কিন্তু সমাজের একটা বিশাল অংশের মনে হতেই পারে একজন কড়া একনায়ক থাকলে এগুলো কোনোদিন হতো না। কিন্তু এই আকর্ষণীয় আইডিয়াটার বাইরেও একটা সাংঘাতিক অন্ধকার দিক আছে। আমাদের দ্বিতীয় সেকশন, দ্য ব্লাডি রিয়ালিটি। একটা তথাকথিত দ্রুতগতির সিস্টেমের জন্য সমাজকে আসলে কতটা চরম মূল্য চোকাতে হয়, সেটাই এবার আমরা ইতিহাসের পাতা থেকে দেখব। ক্ষমতা যখন একজনের হাতে পুরোপুরি কুক্ষিগত হয়, তার আসল রূপটা কতটা ভয়ানক হতে পারে শুধু এই ডেটাগুলোর দিকে একবার তাকান। চীনে মাওয়ের শাসনামলে শুধুমাত্র দুর্ভিক্ষেই মারা গিয়েছিল প্রায় ৩ কোটি মানুষ। ভাবতে পারেন, সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিনের শাসনে প্রাণ হারিয়েছিল প্রায় ২ কোটি মানুষ, যার মধ্যে ১৫ লাখ মানুষ মারা যায় গুলাগ লেবার ক্যাম্পগুলোর অমানবিক অত্যাচারে। আর কম্বোডিয়ায় পলপটের শাসনে দেশের মোট জনসংখ্যার ২৫%, মানে ১/৪ মানুষই জাস্ট নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই পরিসংখ্যানগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চরম দক্ষতার নামে আসলে মানুষের বেসিক স্বাধীনতা আর লক্ষ লক্ষ জীবন কেড়ে নেওয়া হয়। এর চেয়েও একটা শিউরে ওঠার মতো ব্যাপার আছে। একনায়কতন্ত্র মানুষের মনস্তত্ত্ব নিয়ে কিভাবে খেলে জানেন? ১৩ বছরের এক কিশোরের এই ঘটনাটা শুনুন। সোভিয়েত আমলে প্যাভলিক মোরাজভ নামের এই কিশোর নিজের জন্মদাতা বাবাকে রাষ্ট্রের হাতে তুলে দিয়েছিল। আর রাষ্ট্র কি করল? তাকে পুরস্কৃত করল, একেবারে ন্যাশনাল হিরো বানিয়ে দিল। চরম স্বৈরতন্ত্র ঠিক এভাবেই শিশুদের ব্রেইন ওয়াশ করে, তাদেরকেই রাষ্ট্রের অস্ত্র হিসেবে ব্যবহার করে, আর পরিবারের ভেতরের সেই ন্যূনতম বিশ্বাস বা বন্ডিং সেটাকে একেবারে ধ্বংস করে দেয়। তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে সেলফ কারেকশন বা নিজেদের ভুল শুধরে নেওয়ার ক্ষমতা। শাসন ব্যবস্থায় এর মানে হল এমন কিছু মেকানিজম, যেমন ধরুন স্বাধীন আদালত, বিরোধী দল আর ফ্রি প্রেস। এগুলো কি করে? এগুলো একজন মাত্র নেতার কোনো ভয়ানক ভুল বা খামখেয়ালিপনার হাত থেকে পুরো দেশকে ধ্বংস হতে দেয় না। হ্যাঁ, গণতন্ত্রে ভুল হয় ঠিকই, কিন্তু সেখানে সেই ভুল শুধরানোর একটা বিল্ট ইন সিস্টেম আগে থেকেই থাকে, যেটা একনায়কতন্ত্রে আক্ষরিক অর্থে জিরো। তাহলে প্রশ্ন হল, স্বৈরতন্ত্র আসলে সমাজে প্রতিষ্ঠা পায় কিভাবে? চলুন দেখি আমাদের তৃতীয় সেকশন, হাউ ডেমোক্রেসিজ স্লোলি ডাই। ইতিহাস ঘাটলে দেখবেন কোনো দেশেই কিন্তু রাতারাতি একনায়কতন্ত্র চেপে বসে না। রোমান সাম্রাজ্যে জুলিয়াস সিজারের উত্থানের
এই টাইমলাইনটা জাস্ট দেখুন, এটা একটা পারফেক্ট এক্সাম্পল। উনি কিন্তু এসেই প্রথমে সিনেট বাতিল করে দেননি, বরং উনি প্রথমে সিনেটকে পাশ কাটিয়ে সরাসরি জনগণের ইমোশনের সাথে কানেক্ট করলেন। তারপর খুব ধীরে ধীরে সন্তর্পণে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিলেন, আর সবশেষে ৪৪ খ্রিস্টপূর্বাব্দে নিজেকে আজীবনের জন্য ডিকটেটর বা একনায়ক ঘোষণা করলেন। ওই যে সিস্টেম ভীষণ স্লো আর দুর্নীতিগ্রস্ত, ঠিক এই অজুহাতটা দেখিয়েই তিনি রোমান রিপাবলিককে ভেতর থেকে একদম ফাঁপা করে দিয়েছিলেন। আর আধুনিক যুগেও কিন্তু ঠিক এই একই প্যাটার্ন ফলো করা হয়েছে। অ্যাডলফ হিটলারের উত্থানের ধাপগুলো দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ১৯৩৩ সালে তিনি কিন্তু সম্পূর্ণ আইনি পথেই চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন। এরপরই রাইক্সট্যাগ ভবনে আগুন লাগার ঘটনাকে দারুণভাবে কাজে লাগিয়ে উনি জরুরি অবস্থা জারি করলেন, নাগরিকদের সমস্ত বেসিক অধিকার কেড়ে নিলেন, আর তারপর এনেবিলিং অ্যাক্ট পাশ করিয়ে ওই গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমেই ওয়াইমার রিপাবলিককে পুরোপুরি ধ্বংস করে দিলেন। ডিকটেটররা কিন্তু হিউম্যান সাইকোলজি নিয়েও দারুণভাবে খেলতে পারে। হিটলারের প্রপাগ্যান্ডা মেশিনটা জাস্ট ভাবুন। ট্রায়াম্ফ অফ দ্য ওয়েল বা অলিম্পিয়ার মতো সিনেমাগুলো ব্যবহার করে নেতাকে এমনভাবে প্রজেক্ট করা হলো যেন উনি কোনো ঈশ্বরতুল্য জাদুকর, আর তার পাশাপাশি সমাজের ভেতরেই কাল্পনিক শত্রু তৈরি করা হলো। এর মেইন মোটিভটাই ছিল সাধারণ মানুষের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া যে, দেখো, আলোচনা বা স্বাধীনতার চেয়ে তোমাদের নিরাপত্তা আর একজন শক্তিশালী নেতার দরকার অনেক বেশি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবার আমরা একটু আজকের দিনের দিকে তাকাব। আমাদের চতুর্থ সেকশন, দি ইলিউশন অফ ইলেকশনস। আধুনিক স্বৈরাচারীরা কিভাবে গণতন্ত্রের মুখোশ পরে ক্ষমতা টিকিয়ে রাখে, সেটা বেশ ইন্টারেস্টিং। তো চলুন দেখি এই আধুনিক স্বৈরাচার কিভাবে তৈরি হয়। বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি তার নেক্সাস বইতে আধুনিক ডিক্টেটরদের যে প্লেবুকের কথা বলেছেন, তার কয়েকটা খুব স্পেসিফিক ধাপ আছে। প্রথম ধাপ, বিচার ব্যবস্থাকে নিজের আয়ত্তে আনা। দ্বিতীয় ধাপ, মিডিয়াকে পুরোপুরি কিনে নেওয়া বা ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া। এরপর তৃতীয় ধাপ, যারা সমালোচনা করবে তাদের গায়ে বিদেশি এজেন্ট বা দেশদ্রোহের তকমা সেটে দেওয়া। আর ফাইনাল ধাপ হল ভোটার লিস্ট বা নির্বাচনী ব্যবস্থায় খুব সূক্ষ্মভাবে কারচুপি করা। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে, খেয়াল করে দেখবেন আধুনিক স্বৈরাচারীরা কিন্তু কখনোই নির্বাচন বন্ধ করে না, বরং তারা মহা সমারোহে নির্বাচনের আয়োজন করে। কেন জানেন? কারণ এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে একটা বৈধতা পায়, আর দেশের মানুষের সামনে আমরা তো গণতান্ত্রিক দেশ, এই চমৎকার মায়া বা ইলিউশনটা বজায় থাকে। ক্ষমতা পুরোপুরি একজনের হাতে চলে গেলেও সাধারণ মানুষের নির্বাচনের মোড়কে সেটা চট করে ধরতেই পারে না। এতক্ষণ ধরে গ্লোবাল হিস্ট্রি আর মনস্তত্ত্ব ঘাটার পর এবার আমরা আমাদের আসল ফোকাসে ফিরব। আমাদের পঞ্চম এবং শেষ সেকশন, ওয়াই ইন্ডিয়া নিডস ডেমোক্রেসি। ভারতের মাটিতে এই লেসনগুলো কিভাবে খাটে, আসুন সেটা দেখা যাক। এখানে একটা বড়সড় কনটেক্সট শিফট দরকার। চীন আর ভারতের মতো দুটো সম্পূর্ণ আলাদা কাঠামোর দেশকে এক পাল্লায় মাপা যায় না। চীনের সমাজ কাঠামো মূলত সমজাতীয়, ফলে সেখানে ওপর থেকে একটা নির্দেশ চাপিয়ে দেওয়ার মডেল খুব সহজেই কাজ করে যায়। কিন্তু ভারত হল অসংখ্য ভাষা, ধর্ম, সংস্কৃতি আর আঞ্চলিক পরিচয়ের এক বিশাল জটিল পাজল। এখানকার সিস্টেম প্রাকৃতিকভাবেই পারস্পরিক আলাপ আলোচনা আর চুক্তির ওপর নির্ভরশীল। এবার একটু ভাবুন তো, ভারতের মতো এমন একটা দেশে যদি একটা ছাঁচে ঢালা একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কি হতে পারে? এর ইম্প্যাক্ট হবে মারাত্মক। কেন্দ্র আর রাজ্যের সংঘাত একেবারে চরমে পৌঁছাবে। জায়গায় জায়গায় আঞ্চলিক প্রতিরোধ তৈরি হবে। মানুষের ক্ষোভগুলো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, যা একসময় পুরো দেশটাকে চরম অস্থিতিশীল করে তুলবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একজন ডিক্টেটরের একটা মাত্র ভুল ডিসিশন ভারতের এই ১৪০ কোটি মানুষের জীবনে যে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে, সেটা শুধরানোর কোনো সুযোগই থাকবে না। হ্যাঁ, এটা ঠিক যে গণতন্ত্রের চাকা অনেক সময় একটু ধীরে ঘোরে, কিন্তু এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ভারতের মতো এমন অকল্পনীয় বৈচিত্র্যের একটা দেশের জন্য গণতন্ত্রই হলো সেই একমাত্র আঠা বা গ্লু যা সবাইকে একসাথে জুড়ে রাখে। ওই যে সেলফ কারেকশনের কথা বলছিলাম না, ডেমোক্রেসি আমাদের সেই সেফটি নেটটা দেয় যা দীর্ঘমেয়াদে একটা দেশকে টেকসই আর মজবুত রাখার জন্য একেবারে মাস্ট। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেটা নিয়ে আপনারা একটু গভীরভাবে ভাববেন। গতি নাকি স্থিতিশীলতা? ভারতের মতো এমন একটা ভীষণ কমপ্লেক্স আর বৈচিত্র্যময় দেশের ভবিষ্যতের জন্য আসলে কোনটা বেশি জরুরি? খুব দ্রুত উন্নয়নের একটা সাময়িক মোহ, নাকি দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্য আর সুরক্ষা? এই ব্যালেন্সটা বোঝা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবচাইতে বেশি দরকার। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের নতুন করে কিছু ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন।